আসসালামু আলাইকুম। ফটোশপ টিউটোরিয়াল উইথ পিএইচডি অ্যানালাইসিস ফর ওয়েব ডিজাইনার এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। ফটোশপ একটি গ্রাফিক্স ডিজাইন টুল। এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনাররা সাধারণত ডিজাইন করে থাকে, কিন্তু আমরা যারা ওয়েব ডিজাইনার আছি আমাদেরও বিভিন্ন প্রয়োজনে ফটোশপ জানতে হয়, ফটোশপে কাজ করতে হয়। তো এজন্য একদম বেসিক থেকে শুরু করে আমরা ফটোশপে কিভাবে কাজ করব, আমাদের ওয়েব ডিজাইনের কাজগুলো কিভাবে ফটোশপে করব, এই বিষয়ে আমার ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্ব। প্রথমে আমি এখানে ফটোশপ CS6 ব্যবহার করছি। এখানে আমার ফটোশপটি ওপেন করার পর আমি এই ইউজার ইন্টারফেসটি দেখতে পাবো। এখানে আমি দেখছি যে এখানে বেশ কিছু মেনু আছে, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প। প্রত্যেকটা মেনুর আন্ডারে, প্রত্যেকটা মেনুর ভেতর আরও বেশ কিছু সাব মেনু রয়েছে এবং প্রত্যেকটারই বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এবং এখানে যে মেনুর যে কাজ, সেই কাজগুলো এখানে ক্লিক করে যেমন করা যায়, কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সেই কাজগুলো করা সম্ভব। এক্ষেত্রে আরও দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা যায়। এখানে আমি দেখতে পাচ্ছি যেমন ইমেজ সাইজ ঠিক করার জন্য আমি এখানে ক্লিক করলে ইমেজ সাইজের ব্যাপারটা, অপশনটা চলে আসতো, অথবা আমি কন্ট্রোল অল্টার আই চেপেও সেটা করতে পারি। এরকম এখানে শর্টকাটগুলো আপনারা খেয়াল করবেন। আমি প্রথমে ফাইলে গিয়ে একটা নতুন ডকুমেন্ট সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই। যেমন আমি ফাইলে গিয়ে নতুন যদি একটা ডকুমেন্ট ওপেন করি, আমার এখানে ডকুমেন্টের নাম দিতে পারি যে কোনো, এবং এখানে প্রিসেট কিছু টেমপ্লেট দেওয়া আছে ডকুমেন্টের। যেমন আমি যদি একটা ইন্টারন্যাশনাল পেপারে কাজ করি, সাপোজ আমি একটা A4 সাইজের পেপার, ইন্টারন্যাশনাল পেপারের ভিতরে যেগুলো পড়ে, যেমন A4, A6, A5, A3, এরকম A4 একটা কাগজে আমার ডকুমেন্টটি অঙ্কন করতে হবে, আমার ডকুমেন্টটি প্রিন্ট হবে A4 একটি সাইজে, সেক্ষেত্রে আমি A4 সাইজ এভাবে নিতে পারি এবং এখানে আমার ডকুমেন্টের সাইজ চলে আসছে A4। আচ্ছা, তো এখানে নতুন একটি ডকুমেন্টের ক্ষেত্রে আরও যে বিষয়গুলো বিবেচ্য, আমি এখান থেকে উইথ এবং হাইট কন্ট্রোল করতে পারছি। এখানে আমি রেজুলেশন আপ টু 300 ইউজ করতে পারবো। এখানে কালার মোড দেওয়া আছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এখানে বেশ কিছু কালার মোড রয়েছে। এর মধ্যে গ্রে স্কেলটা হচ্ছে সাদা কালোর জন্য। সাদা কালো যদি আমি কোনো কিছু করতে চাই, যেমন আমি এখানে গ্রে স্কেল একটা ডকুমেন্ট ওপেন করলাম, এখন যদি আমি রেড কালারও এখানে দেই, সেটা রেড শো করবে না, এখানে গ্রে শো করছে। তো এরকম আমি যদি এখানে RGB কালার দিই, এখানে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের সমন্বয়ে আমার ক্যানভাসটি হবে। এবং CMYK কালার, এটি হচ্ছে আমি যদি আমার ডকুমেন্টটাকে প্রিন্ট করার প্রয়োজন অনুভব করি, তাহলে অবশ্যই আমাকে CMYK কালার এই মোডটি দিয়ে আমার ডকুমেন্টটি ওপেন করতে হবে। এটি একটি প্রিন্ট ফ্রেন্ডলি কালার মোড। এছাড়া আরও বেশ কিছু কালার মোড রয়েছে, যেমন লেপ কালার, বিটম্যাপ কালার, এগুলো আমি ব্যবহার করি না। আপনার কালার বিট 8 বিট থেকে 16 বিট দিতে পারেন হাই রেজুলেশন এবং সাইজ বৃদ্ধির জন্য। এখানে আমি যদি 16 বিট দিই, এখানে ইমেজ সাইজ বেড়ে দাঁড়াচ্ছে ডাবল, এখানে 64 মেগাবাইট দেখা যাচ্ছে। এখানে 8 বিট দিয়ে এখানে 33 মেগাবাইট হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু অ্যাডভান্স অপশন রয়েছে, এগুলোর দরকার নেই। তো এখানে মূলত আমি প্রিসেটের ব্যাপারটা যেটা বললাম, আমি নিজে যদি প্রিসেট তৈরি করতে চাই, সেক্ষেত্রে সাপোজ মনে করুন আমি একটা বিজনেস কার্ডের প্রিসেট তৈরি করে রাখবো এবং ভবিষ্যতে আমি যখন কাজ করব তখন আমার এই সাইজটা বারবার দিতে হবে না। যেমন আমি এখানে বিজনেস কার্ডের প্যারামিটারটা হচ্ছে ইঞ্চিতে, আমি এখানে উইথ দিচ্ছি 3.5 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। এবং এখানে আমার কালার মোড অবশ্যই CMYK, কারণ বিজনেস কার্ড প্রিন্ট করা হয়। এবং ব্যাকগ্রাউন্ড আমি ট্রান্সপারেন্ট রাখছি। এখন যদি আমি এটাকে সেভ করে রাখি, সেভ প্রিসেট, আমি ওকে দিলে ওপেন হয়ে যাবে। সেভ প্রিসেট দিলে আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো বিজনেস কার্ড নামে। আমি এটাকে সেভ করে রাখলাম। ওকে, প্রিসেট নেম 3 ইঞ্চি, ওকে, অলরেডি এক্সিস্ট। আমি নাম দিচ্ছি বিউজি
অপটিমাইজ কার্ড সাইজ। ওকে, এটা হচ্ছে আমার প্রিসেট নেম এবং এটা আমার সেভ করা হয়ে গেল। এখন আমি যদি প্রিসেট লিস্টে যাই, এখানে দেখতে পাচ্ছি বিজনেস কার্ড সাইজ নামে আমার একটি প্রিসেট চলে আসছে। সাপোজ এখানে যদি আমার ইন্টারন্যাশনাল পেপার, সাপোজ ফটো, এখানে বিভিন্ন ধরনের ফটোর সাইজ থাকে 2x3 ইঞ্চ, 4x5, 4x6, 5x7 এরকম। তো আমি এখানে আর সময় বাড়াচ্ছি না, যেমন এখানে আমি যদি বিজনেস কার্ড দেই আমার এটা চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটি প্রিসেট তৈরি করে রাখতে পারেন এবং ভবিষ্যতে সেই ফরম্যাটটা যখন দরকার হবে আমি ওপেন করার সাথে সাথেই সেটা চলে আসবে। তো এখন আমি যদি এখানে ফাইল মেনুতে আরো বেশ কিছু জিনিস রয়েছে, যেমন এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ফাইল মেনুটা আমি শেষ করে আমি একটি পেজ ওপেন করব। যেমন এখানে আমি একটা ইমেজকে ওপেন করলাম। আমার এই ইমেজটার সাইজ হচ্ছে 334 কিলোবাইট। এখন এটাকে যদি আমি সেভ ফর ওয়েব দেই এবং এটা জেপিজি থাকুক, আমি যদি এটাকে সেভ করি এবং এটার নাম দিচ্ছি নিউ। এখন আমি যদি দেখি, সরি, এখানে আমার আগের প্যারামিটারটাকে দেখতে হবে। যেমন এখানে আমি জেপিজি, এখানে কোয়ালিটি 100%, ওকে, ডান। আমি এটাকে সেভ ফর দিয়ে অপটিমাইজড করে আমি সেভ করি, যদি আমি নিউটা নাম দিয়ে সেভ করলাম, রিপ্লেস হয়ে যাক। আমি যদি এখন নতুনটাকে দেখি, আমার রেজুলেশন এখানে কমার কথা কিন্তু এখানে আরো বাড়তেছে। আমি এটা দেখতেছি কি হচ্ছে। এই হচ্ছে আমার ইমেজ। এখানে ব্যাপারটা হলো যে আমি যে ইমেজটাকে এখন 100% কোয়ালিটিতে যখন ওয়েবের ফরম্যাটে সেভ করব, ওয়েবের জন্য সেভ করব, এখানে দেখতে পাচ্ছি আমার 1 MB দেখাচ্ছে। ওকে, সমস্যা নেই। আমি যদি কোয়ালিটিটাকে একটু কমিয়ে দেই, এখন দেখা যাচ্ছে 417 কিলোবাইট। আমি যদি এটাকে আরও কমিয়ে দেই, আমার এটা হচ্ছে 126 কিলোবাইট। আমি যদি আরও কমিয়ে দিই, এখানে 1/4 হয়ে গেল, যেমন 95 কিলোবাইট। এভাবে আমরা ইমেজটাকে অপটিমাইজ করতে পারি, কিন্তু এক্ষেত্রে রেজুলেশনের সমস্যা হয়। এখন যদি আমি সেভ করি, আমার ইমেজটা 96 কিলোবাইট, যেটা ছিল 334 কিলোবাইট। এই হচ্ছে আমার নতুন ইমেজটি। এখানে খুব একটা তফাৎ বোঝা যাচ্ছে না, কিন্তু সাইজের অনেক তফাৎ হয়েছে। আসলে মূলত এই সেভ ফর ওয়েব ফাংশনটি, এই ফিচারটি আমরা ব্যবহার করব যখন কোনো বড় ইমেজ আমরা কনভার্ট করতে হবে। যেমন একটা ইমেজের সাইজই হচ্ছে সাপোজ মনে করুন 3 মেগাবাইট, 4 মেগাবাইট, সেই ইমেজগুলো। যেমন আমি যদি এখানে একটা বড় সাইজের ইমেজ ওপেন করি, বড় সাইজের ইমেজ আমি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ 3 MB, এটা 2.7 MB। আচ্ছা, এই ইমেজটি একটি ডিজিটাল ক্যামেরায় ওঠানো, এটা যেহেতু 2.7 মেগাবাইট সাইজ, এটা যদি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে এত বড় ইমেজ আমি ব্যবহার করতে পারবো না। তখন আমাকে সেভ ফর ওয়েবে গিয়ে এটাকে অপটিমাইজ করে নিতে হবে। আমি যদি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি রেজুলেশনটাকে লো করি, আমি এখানে জুমিংটা কমিয়ে দিচ্ছি, তাহলে আমি আরো ক্লিয়ার দেখতে পাবো। এখন আমার ইমেজ সাইজ আছে 144 কিলোবাইট। আমি যদি এটাকে মিডিয়াম দেই, এটা হচ্ছে 269 কিলোবাইট। আমি যদি এখানে ম্যাক্সিমাম দেই,
এটা হয়ে যাচ্ছে সেই আগের মতোই সাইজ। তো আমার এখানে কোয়ালিটিটাকে আমি হাই করে দিলেই 629 কিলোবাইট হয়ে যাচ্ছে। আমি এটাকে লো করে দিচ্ছি এবং আমি কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, সেটা 327 কিলোবাইটে আমি পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইমেজটার সাইজ এখানে 328 কিলোবাইট, যেটা ছিল 2 মেগাবাইটের উপরে। তো এভাবে আমরা ওয়েবসাইটে ব্যবহারের জন্য আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করে নিতে পারি। এখন আমি একটি পিএইচডি ওপেন করে দেখাতে চাচ্ছি। যেমন আমি লাইভ ক্লাস থেকে এটা একটা পিএইচডি ফাইল, মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট ফাইল। আমার এই পিএইচডি অনুসরণ করে একটি ওয়েবসাইটে ডিজাইন করতে হবে। তো এখানে এই পিএইচডি ভিতর আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রুলার গাইড রয়েছে, এগুলোকে রুলার গাইড বলা হয়। এখন যার কারণে আমি জুম করলেও ডিজাইনটা ঠিকমতো দেখতে পাচ্ছি না। তো রুলার গাইডটা ওঠানোর জন্য আমাকে যা করতে হবে, আমি কন্ট্রোল এইচ চেপে আমি রুলারটাকে ডিসেবল করে দিতে পারি, অথবা আমি রুলার গাইডটাকে তুলে দিতে পারি, অথবা আমি ভিউ থেকে এক্সট্রাসে গিয়েও সেটাকে আনতে বা তুলে দিতে পারি। ওকে, এরপর এখন এই পিএইচডির ভেতরের বিভিন্ন অংশ আমাকে সিলেক্ট করা লাগতে পারে। এখন আমি এটা কিভাবে করব, যেমন আমি যদি চাই যে এই যে বারটা রয়েছে এখানে, যে সোশ্যাল আইকন বারটা রয়েছে, এটা আসলে কতটুকু হাইট আমি ব্যবহার করব, বা আমার এই ওয়েবসাইটটি ফুল ওয়েবসাইটটির হাইট উইথ কত। আচ্ছা, এখন যদি আমি এটাকে অ্যাকচুয়াল সাইজ দেই, অ্যাকচুয়াল পিক্সেলে দিয়ে আমি যদি আবারও রুলারটাকে আনি, এখানে আমি দেখতে পাচ্ছি রুলার গাইড এই এই বরাবর থেকে বরাবর থেকে এখানে স্কাইপি আইকনের শেষ বরাবর পর্যন্ত অংশটুকুই হচ্ছে আমার ওয়েবসাইটের উইথ। ওকে, এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি 910 পিক্সেলের একটি উইথ রয়েছে। তার মানে আমার পুরো ওয়েবসাইটের উইথ হবে 910 পিক্সেল। আচ্ছা, এখন এটা আমি পিক্সেলে পাচ্ছি, কিন্তু ফটোশপে ডিফল্টভাবে আপনাদের রুলার নাও থাকতে পারে, বা এটা পিক্সেলে নাও আসতে পারে, ইঞ্চিতে আসতে পারে। তো এটা পরিবর্তন করার জন্য যে কাজটি করতে হয়, প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার রুলারটি অ্যাক্টিভ আছে। এই জন্য রুলারে সিলেক্ট করলেও রুলারটা চলে আসবে। যেমন এখন আমার রুলারটা চলে গেল, আমি আবার ভিউ থেকে গিয়ে রুলারে ক্লিক করলে রুলারটা চলে আসলো। যেমন এখানে আমি পিক্সেল রুলার দেখতে পাচ্ছি, যেটা কন্ট্রোল আর চেপেও করা যায়, কন্ট্রোল আর। ওকে, তো এখন আমার রুলারটি আছে পিক্সেলে, কিন্তু আপনারটা আছে ইঞ্চিতে বা মিলিমিটারে। এখন এটিকে কিভাবে পরিবর্তন করবেন? এজন্য যে কাজটি করতে হবে, এডিটে গিয়ে প্রিফারেন্স থেকে ইউনিট অ্যান্ড রুলার এই অপশনটিকে সিলেক্ট করুন। এখানে দেখুন রুলার ইউনিট পিক্সেল দেওয়া আছে। আমি যদি এটা ইঞ্চিতে করে নিই, এখন আমার রুলারটি হয়ে গেল ইঞ্চিতে। এখন যদি আমি কোনো কিছু পরিমাপ করি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে, আমার দেখাচ্ছে সেটা ইঞ্চি। যেমন আমি একটা এখানে দেখতে পাচ্ছি 3.875 ইঞ্চ বাই 2.222 ইঞ্চ। কিন্তু আমি যখন ওয়েবসাইটের কাজ করব, আমি যখন একটা পিএইচডি নিয়ে কাজ করব, সেটা আমি অবশ্যই পিক্সেলে কনভার্ট করে নিলে আমার জন্য সুবিধা হবে। যা আমি করতে পারি খুব সহজেই এডিট থেকে
ডিফারেন্সে গিয়ে ইউনিট এন্ড রোলার পিক্সেল, দেন প্রেস ওকে। নাও আমার রোলারটি পিক্সেলে কনভার্ট হয়ে গেল। এখন আমি যে জিনিসটাই পরিমাপ করব সেটা পিক্সেলে চলে আসবে। এখন আমার যদি প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা এলিমেন্ট যদি আমার পিক্সেল পারফেক্ট করতে হয়, তাহলে অবশ্যই এভাবে সুন্দর করে পরিমাপ করার প্রয়োজন রয়েছে, যে কাজগুলো আমি এখান থেকে দেখতে পারি। যেমন এখানে আমার বাটনটা, ফুল বাটনটা এখানে আছে 15 পিক্সেল, হাইট আছে 50 পিক্সেল। তারপর এখানে আমার যে সোশ্যাল আইকন বারটা, সোশ্যাল আইকন এবং ফোন নাম্বার যেটাতে আছে সেটার বারটার হাইট কতটুকু আমি যদি পরিমাপ করি, এখন উপরে 1 পিক্সেল বেশি আছে, এই জন্য আমি নিচে 1 পিক্সেল কম দিলাম। এখানে হাইট দেখতে পাচ্ছি 36 পিক্সেল। এখন আমি অ্যাকচুয়ালটা পাচ্ছি, হ্যাঁ আসলে 36 পিক্সেল হাইট রয়েছে। এবং এখানে আমার লোগোর এরিয়াটা আমি সিলেক্ট করতে পারি। যেমন এখানে যদি আমি, আচ্ছা কোনো কারণে আপনার কিবোর্ডে প্রেস লাগার কারণে, কোনো কারণে ভুল কিতে চাপার কারণে কোনো একটি লেয়ার ডিলিট হয়ে যেতে পারে বা হাইড হয়ে যেতে পারে। তো যেমন এখন আমার লোগো লেয়ারটি হারিয়ে গেছে, যেমন আমি এটা খুঁজে পাচ্ছি না। তো এখন এজন্য আমাকে যে কাজটি করতে হবে, উইন্ডো থেকে হিস্টোরিতে ক্লিক করলে আমার হিস্টোরি বার আসবে। আমি এখানে হিস্টোরি বার পাচ্ছি, আমি আবারও ক্লিক করলাম, এখানে হিস্টোরি চলে আসছে। এখান থেকে আমি একদম ফ্রেশ পেজ সাইজ, সরি আমি আসলে সাইডে ছিলাম এই জন্য দেখতে পাইনি। তো যদি কোনো কারণে সাপোজ মনে করুন যে আমার লোগোটি ডিলিট হয়ে গেল, এখানে আমার লোগোটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এটাই হচ্ছে আমার লোগো। এখন লোগোটা ডিলিট হয়ে গেছে, লেয়ার, এটাই হচ্ছে আমার লেয়ার, এই হচ্ছে লোগো। সাপোজ কোনো কারণে লোগোটা হাইড হয়ে গেছে। তো এখন আমি যদি হিস্টোরি বারের এই হিস্টোরিগুলোতে ক্লিক করি, আমার লোগোটি চলে আসতেছে। তো এটা অনেক সময়ই দরকার হতে পারে। আচ্ছা, তারপর আমি এখানে পিএইচডিটা দেখতে পাচ্ছি, এই সাইডে বেশ কিছু লেয়ার রয়েছে। একটা পিএইচডিতে অনেকগুলো লেয়ার থাকবে, এই লেয়ারগুলোকে গ্রুপ করা থাকে। আপনারা গ্রুপগুলোকে ক্লোজ করে পিএইচডিটা স্ট্রাকচার বুঝতে পারেন এবং সেভাবেই মার্কআপ করে ফেলবেন। আমি সেটা বুঝিয়ে দিচ্ছি যে একটা পিএইচডি থেকে আমরা কিভাবে মার্কআপের ধারণা পেতে পারি। যেমন এই যে সম্পূর্ণ পিএইচডিটি, আমি এটাকে 100% করে দিচ্ছি, একটু ছোট করে নেই, ওকে। এই যে পিএইচডিটি, এখানে আমি দেখতে পাচ্ছি একটা হেডার এরিয়া রয়েছে, যেমন উপরের অংশটুকু হেডার এরিয়া, তার নিচে রয়েছে স্লাইডার এরিয়া, তার নিচে রয়েছে মেইন কন্টেন্ট এরিয়া, আচ্ছা তার নিচে ফুটার, এবং ফুটারের একটি ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছি, এবং সবশেষে নিচে একটা ব্যাকগ্রাউন্ড, ওকে। তার মানে আমার মার্কআপ সম্পর্কে আমি একটা ধারণা পেলাম। এখন হেডারে কি কি রয়েছে, হেডারে রয়েছে লোগো, নেভিগেশন, কন্ট্যাক্টটা হচ্ছে ওই ফোন নাম্বারটা, বাঁ পাশে যে ফোন নাম্বারটা রয়েছে সেটি, এবং ডান পাশে যে সোশ্যাল আইকনটি রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, ওকে। তারপর স্লাইডারের ভিতরে আমি যদি স্লাইডারটাকে ওপেন করি, আসলে এখানে একটা আমরা স্লাইডার বসাবো, এখানে স্লাইডারটাই ধরে নেওয়া যেতে পারে একটা লেয়ার। এখানে বাড়তি কিছু মার্কআপে যুক্ত করা দরকার নেই, যেমন মেইন কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, আমি এটাকে কোম্পানি প্রোফাইল একটা রো, এর ভিতরে কাউন্ট 3 হোভার, কাউন্ট 1 এখানে 3টি ডিপ দেখতে পাচ্ছি বা 3টি এরিয়া দেখতে পাচ্ছি, যেখানে 3টি কন্টেন্ট রয়েছে, যেমন 1 2 3। এখানে আমাকে 3টি কলাম করতে হবে অবশ্যই, এবং আওয়ার কোম্পানি, এখানে আওয়ার কোম্পানি, তার মানে এই যে উপরে আমরা যে মেইন কন্টেন্টটা নিলাম, মেইন কন্টেন্টের ভিতর 4টি কলাম থাকবে,
আমি আসলে যখন পিএইচডি টু এইচটিএমএল দেখাবো তখন বিষয়টি আলোচনা করব। তো ফটোশপের এই টিউটোরিয়ালে এভাবে মার্কআপ দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। তো অনেক সময় আমার এই পিএইচডি থেকে আমার লাইভ ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা আইকনগুলো ব্যবহার করব। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা আইকন ব্যবহার করব, এখানে আইকনে এটা ফন্টসামে থাকতে পারে। যদি ফন্টসামে থাকে আমরা ফন্টসাম থেকে ব্যবহার করব, আর যদি ফন্টসামে না থাকে তাহলে অবশ্যই পিএইচডি থেকে ব্যবহার করতে হয়। পিএইচডি থেকে ব্যবহার করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। যেমন এটি হচ্ছে আমার এই এরিয়াতে রয়েছে আমার আইকনটি, আর এর ভেতরে রয়েছে কোম্পানি নাম্বার, তার ভেতরে রয়েছে সার্ভিস। আচ্ছা, এটা কোম্পানি নাম্বারের ভিতরে রয়েছে। আমি কোম্পানি নাম্বারটাকে ওপেন করছি। কাউন্ট 3 তে নেই, কাউন্ট 3 কাউন্ট ওভারে নেই, কাউন্ট 1, তার মানে এটা আছে কাউন্ট 1 এ। আচ্ছা, কাউন্ট 1টাকে ওপেন করি। কাউন্ট 1টাকে ওপেন করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই রেক্ট্যাঙ্গুলার ব্ল্যাক যে শেপটা রয়েছে সেটি এখানে রয়েছে। এই যে এই অংশটুকু লাইভ লো 7, এই অংশটুকুই হচ্ছে সেই আইকনটি। এখন এই আইকনটি আমার ব্যবহার করতে হবে। এই আইকনটি যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই অংশটুকু এককভাবে সিলেক্ট করতে হবে। এই অংশটুকু যদি আমি এককভাবে সিলেক্ট করতে যাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমি এখানে যদি ক্লিক করি আমার আইকনটি চলে যাচ্ছে। আচ্ছা, আমাকে কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে সেই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। এখন সেই লেয়ারটি সিলেক্ট করলে আমি শুধুমাত্র সেই আইকনটি পাচ্ছি। আচ্ছা, এখন এই আইকনটি যদি আমি রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে সিলেক্ট করে আমি যদি ইমেজ থেকে যদি আমি ক্রপ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ইমেজের চতুর্দিকে বেশ কিছু অংশ ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, যা আমার দরকার নেই। আমার শুধু দরকার হচ্ছে এই আইকনটা। আচ্ছা, এই আইকনটা যদি আমার শুধু দরকার হয় তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমি কন্ট্রোল জেড চেপে আবারও পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছি। সাপোজ মনে করুন আমি হিস্টোরি থেকে, আচ্ছা এই হচ্ছে আমার পিএইচডি, এই হচ্ছে আমার আইকন লাইভ লো। ওকে, কন্ট্রোল অল্টার চেপে আমি সিলেক্ট করলাম, আইকনটি চলে আসলো। এখন এটাকে আমি ক্রপ না করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট্রিম। অবশ্যই সেটা ট্রান্সপারেন্ট পিক্সেল সিলেক্ট থাকতে হবে এবং ওকেতে ক্লিক করার পর আমি শুধুমাত্র সেই আইকনটি পাচ্ছি। এখন এই আইকনটির বাইরে আমি কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না এবং পুরোটাই একটা ট্রান্সপারেন্ট ইমেজ হিসেবে এখানে দেখা যাচ্ছে। এবং আমি যদি এটাকে সেভ করি, সেভ এজে গিয়ে আমি পাশেই যদি এটা সাপোজ আইকন, অবশ্যই সেটি পিএনজিতে সেভ করতে হবে এবং আমি এটা সেভ করে নিলাম। এখন এটা আমার একটি পিএনজি আইকন হিসেবে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই আইকনটা যদি আমি এখন ওপেন করি, এখন আমি যদি এটাকে ব্যবহার করি, সাপোজ এটা আমার ওয়েবসাইটের ক্যানভাস, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন আমি যদি এই আইকনটাকে এখন ব্যবহার করতে যাই, এটাকে অবশ্যই ডিসিলেক্ট করে, আচ্ছা আমি আইকনটাকে কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি হয়নি। এটা আসছে না, আমি আনছি। ও ডিসিলেক্ট করে, হ্যাঁ এখন আসতেছে। এখন এটাকে যদি আমি এখানে প্লেস করি, আমি দেখতে পাচ্ছি যে আমার লেয়ারের পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড
এক্সট্রা চলে আসেনি, আমার যে ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাই কাজ করবে এখানে। এবং এটা যদি আমার আইকন হয়, সাপোজ এত বড় আইকন হবে না, সেটা আমার পিছনে আমার যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাই কাজ করবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আইকনটাকে ব্যবহার করবেন। এখানে আমি আমার পেজটাকে আবার ওপেন করছি। ওকে, তো ফটোশপে আমার যে একটা পিএইচডি ওপেন করে পিএইচডিটাকে মাপ ঝোঁক করাই হচ্ছে প্রধান কাজ। পিক্সেল পারফেক্ট ডিজাইন করার ক্ষেত্রে আমার সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হয়। আর এর বাইরে আমার ইমেজগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, এর বাইরে বাটনগুলো ঠিকভাবে দিতে হবে, প্লেসমেন্টটা ঠিক হতে হবে, মার্জিন প্যাডিং ঠিকভাবে দিতে হবে। যেমন এখানে আমার মার্জিন এই বাটনটার পাশে আমি দেখতে পাচ্ছি যে প্যাডিং আছে 25 পিক্সেল। তো এই যে পরিমাপগুলো আমাকে সঠিকভাবে দিয়ে এই কাজটি করতে হবে। এতে আরও যে বিষয় রয়েছে, যেমন কলাম এরিয়া, এখানে আমি ফুটারে দেখতে পাচ্ছি 4টা কলাম রয়েছে। এই 4টা কলামের উইথ কত, আমি খুব সহজেই যদি কন্ট্রোল এইচ চেপে রুলার গাইডটা আনি, এখন আমি পরিমাপ করে দেখতে পারি। যেমন এখানে 205 পিক্সেল, এটাও রয়েছে 205 পিক্সেল, এটাও রয়েছে 205 পিক্সেল, এটাও রয়েছে 205 পিক্সেল। তার মানে এখানে আমার যে 4টা কলাম হবে, 4টা কলামের উইথ হবে 405 পিক্সেল। এখানে যে প্যাডিং হবে, প্যাডিং রাইট হবে 30 পিক্সেল। এবং সেভাবেই আমার ডিজাইনের মার্কআপ এবং সিএসএস লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফটোশপের পিএসডি ফাইল থেকে কিভাবে আমরা ডিজাইনটা করব। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফটোশপ ব্যবহার করে কিভাবে বাটন তৈরি করতে পারি, কিভাবে টেক্সচার তৈরি করতে পারি, ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্টগুলো আমরা ডিজাইন করতে পারি এবং কাজ করতে পারি, সেই অ্যাডভান্স বিষয়গুলো আমি দেখাবো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।